যে ছবিতে একটা ফটো দেখতে পাচ্ছ, সেই ফটোটা কিসের? সেই ফটোটাতে আমি কি দেখাতে চেয়েছি? সেই ফটোটাতে দেখাতে চেয়েছি যে একটা সিলিন্ডার রয়েছে, তারপরে যে একটা দাগ রয়েছে, সেই দাগটা হচ্ছে কি একটা পিস্টন। সেই পিস্টনটা কি হচ্ছে, ধীরে ধীরে লক্ষ্য করো। এই ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি? দেখো, দেখতে পাচ্ছি পিস্টনটা ধীরে 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 আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। যে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে মানে কি, যে আমি আস্তে আস্তে তাকে ওই পিস্টন থেকে চাপ কমিয়ে নিচ্ছি। পিস্টনের উপরে যে চাপটা প্রয়োগ করেছিলাম, তো ধীরে ধীরে আমি কি করছি, চাপটাকে কমিয়ে নিচ্ছি, যার ফলে যে গ্যাস, ওই যে সিলিন্ডারটার মধ্যে যে অণু আছে, গ্যাসীয় অণু রয়েছে, সেই অণুগুলো আস্তে আস্তে আয়তনে বৃদ্ধি পাচ্ছে। দেখো, ওই সিলিন্ডার রয়েছে, ওই সিলিন্ডার উপরে ধীরে ধীরে আমি পিস্টনে কি করছি, চাপ ক্রমশ বাড়াতে আছি। তো চাপ যখন বাড়াতে আছি, তখন দেখতে পাচ্ছি গ্যাসের অণুগুলো ধীরে 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 কমতে আছে, আয়তনগুলো কমতে আছে, সংকুচিত হতে আছে, একে অপরের কাছে আসতে আছে ওই সিলিন্ডারের মধ্যে। তো একটা জিনিস লক্ষ্য করো, যে আজকে আমরা বয়েলের সূত্র যে পড়বো, এই বয়েলের সূত্র আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারে প্রথম সূত্র, গ্যাস ল এর প্রথম সূত্র, যে গ্যাস ল কাকে বলে সেটাকে আগে জেনে নেওয়া যাক, তারপর আমি বয়েলের সূত্র বলছি। দেখো, যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, যে আজকে যে আমরা বয়েলের সূত্র পড়বো, তাকে একটা নির্দিষ্ট শর্ত রয়েছে, সেই শর্তটা আমি বলছি। দেখো, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্দিষ্ট শর্ত থাকবে, নির্দিষ্ট শর্ত অবশ্যই থাকবে। আর কি থাকবে? নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভর, চাপ, আয়তন, উষ্ণতা, এদের মধ্যে ভর, চাপ, আয়তন, উষ্ণতা, এদের মধ্যে যে সমীকরণ আমরা তৈরি করব, এদের মধ্যে যে সমীকরণ আমরা তৈরি করব, তাকেই আমরা বলবো গ্যাস ল। যার প্রথম পার্ট হচ্ছে আজকে আমাদের বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রে, তো আজকে গ্যাস লয়ে চারটা গ্যাস ল রয়েছে। কটা গ্যাস ল রয়েছে? বেসিক্যালি তো তিনটে, প্রধান তিনটে, আমি আরেকটা অ্যাড করব, চারটা। কি কি? বয়েলের সূত্র ফার্স্ট, একটা হচ্ছে বয়েল ল, আরেকটা হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্র, আরেকটা হচ্ছে কি গ্যালুসাকের গ্যাস একক সূত্র, গ্যালুসাক ল, গ্যালুসাক ল, গ্যালুসাক সূত্র, বা একে রেনোর সূত্র বলা হয়। কি বলা হয়? রেনোর সূত্র। তো আরো একটা ল রয়েছে, বেসিক্যালি তিনটা, আরেকটা ল রয়েছে, সেটা হচ্ছে কি অ্যাভোগাড্রো সূত্র। তো সেটা আমরা গ্যাস লয়ের মধ্যে ইনক্লুড করব না। তো তিনটা বেসিক্যালি আমাদের সূত্র। তো আজকে আমরা পড়বো বয়েল সূত্র। তো বয়েল সূত্র যেহেতু একটা গ্যাস ল, সেহেতু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, নির্দিষ্ট শর্ত কি বলেছে, যে এই ছবি থেকে তুমি লক্ষ্য করো, ছবিটা কি ছিল, ছবিটা একটু লক্ষ্য করো, যে এই ছবিটাতে লক্ষ্য করো, যে সিলিন্ডারের মধ্যে যে পরিমাণ গ্যাস আছে, গ্যাসীয় অণু রয়েছে, সেই অণু কিন্তু সিলিন্ডার থেকে বাইরে নির্গত হচ্ছে না, তারই মধ্যেই রয়েছে। উপরন্তু পিস্টনটাকে দেখো ধীরে 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 কমাতে আছি। কেন ধীরে ধীরে কমাতে আছি সেটাকেও লক্ষ্য করো। দ্রুত কিন্তু কমাচ্ছি না, ধীরে ধীরে কমাচ্ছি। ধীরে ধীরে কমানোর ফলে কি হচ্ছে, যে সিলিন্ডার আর পিস্টনের সংঘর্ষ তলে যে ঘর্ষণ বলের সৃষ্টি হচ্ছে, ওই ঘর্ষণ বলের ফলে উষ্ণতার পরিবর্তন হতে পারে। তো উষ্ণতার যাতে পরিবর্তন যাতে না হয়, তার জন্য আমি কি করেছি, পিস্টনটাকে ধীরে 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 কমাচ্ছি। তাহলে নির্দিষ্ট শর্ত, বয়েলের সূত্রে নির্দিষ্ট শর্ত তাহলে কি দাঁড়ালো? নির্দিষ্ট শর্ত হচ্ছে এটাই, যে এক, ভর অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। দুই, উষ্ণতা অপরিবর্তিত থাকবে। তাহলে এক, মলিকুলস গুলো বাইরে না যাওয়ার জন্য ভর অপরিবর্তিত থেকে যাচ্ছে সিলিন্ডারটার মধ্যে, আর পিস্টনটা ধীরে ধীরে কমানোর ফলে ঘর্ষণ বল যেটা সৃষ্টি হচ্ছে, ওই ঘর্ষণ বল অতি নগণ্য হওয়ার জন্য, খুব কম হওয়ার জন্য তাদের উষ্ণতার পরিবর্তন ঘটছে না। তাহলে এই দুটো শর্ত সাপেক্ষে, যে ভর এম আর উষ্ণতা টি, এই দুটো শর্ত সাপেক্ষে দেখতে পাচ্ছি কি, গ্যাসের উপরে যদি আমি চাপ প্রদান করি, লক্ষ্য করো, গ্যাসের উপরে যদি আমি চাপ প্রদান করি, গ্যাসের আয়তন ধীরে ধীরে কমতে আছে। তাহলে গ্যাসের উপর আমি চাপ প্রদান করছি, আয়তন ধীরে ধীরে কমতে আছে। সেটাই লক্ষ্য করছি, গ্যাসের উপর ধীরে ধীরে আমি চাপ প্রদান করতে আছি, আয়তন ধীরে ধীরে কমতে আছে। তো আরেকটা আমি দেখাচ্ছিলাম কি, এটা তো এবার লক্ষ্য করো, যে পিস্টনটা ধীরে 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 আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি, মানে কি চাপ ক্রমশ সরিয়ে নিচ্ছি। তাহলে চাপ ক্রমশ সরিয়ে নেওয়া মানে চাপ কমিয়ে নেওয়া। তো চাপ আমি কমিয়ে নিচ্ছি, গ্যাসের আয়তনটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে আছে। তাহলে ভিটা কি দেখতে পাচ্ছি, বৃদ্ধি পেতে আছে। অর্থাৎ চাপের সাথে আয়তনের সম্পর্ক কি দাঁড়ালো? বিজ্ঞানী বয়েল বলছেন যে চাপের সাথে আয়তনের সম্পর্ক দাঁড়াচ্ছে পি
প্রপোর্শনাল টু 1/v, বা এটাকে এইভাবেও লেখা যেতে পারে যে v প্রপোর্শনাল টু 1/v। ক্লিয়ার? তো এই গাণিতিক সমীকরণটাকে আমি এইভাবে প্রকাশ করতে চাই যে সমানুপাতিক চিহ্নকে যদি আমি উঠিয়ে নিই তাহলে কি আছে, সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে নিলে ডান পক্ষে একটা ধ্রুবক গুণ করতে হয়, সেই ধ্রুবকটাকে আমরা কি বলবো, সমানুপাতিক ধ্রুবক। সেই ধ্রুবকটাকে আমরা বলবো সমানুপাতিক ধ্রুবক, যাকে আমরা কে চিহ্ন দ্বারা প্রকাশ করলাম। এই কে কে কিন্তু একটা নির্দিষ্ট নামে পরিচিত করা হয়, সেটা হচ্ছে কি বোলজম্যান কনস্ট্যান্ট। তাহলে কে ইনটু 1/p, তাহলে কি দাঁড়ালো pv ইকুয়ালস টু কে। তাহলে কেটা হচ্ছে কি, কেটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানে লিখে নেবে pv ইকুয়ালস টু, কেটা হচ্ছে কনস্ট্যান্ট, pv ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি বয়েলের সূত্র, এটাই হলো বয়েলের সূত্র। তো এরপরে আমাদের টপিকস তুমি লক্ষ্য করতে পারছো, বয়েলের সূত্র বলার সাথে সাথে আমরা একটা গাণিতিক ব্যাখ্যাও দেব। দেখো সম্পূর্ণ এইরকম অবস্থায়, দেখো যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যে এই রকম অবস্থায় যে গ্যাসটার উপরে একটা চাপ প্রদান ছিল, একটা গ্যাসটার আয়তন ছিল, তাহলে প্রাথমিক অবস্থায় গ্যাসটার একটা চাপ ছিল কত না p, আয়তন কত ছিল না v, প্রাথমিক অবস্থায়। তাহলে এই অবস্থায় বলের সূত্র আমি অ্যাপ্লাই করতে পারি, অবশ্যই পারি। কি পারি না pv ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবারে আমি যদি এরপর থেকে চাপটা কমাই, তাহলে গ্যাসের কোনো পরিবর্তন হচ্ছে কি, গ্যাসের তো কোনো পরিবর্তন হচ্ছে না, ভরেরও কোনো পরিবর্তন হচ্ছে না, চাপটাকে খালি কমিয়ে নিচ্ছি, আয়তন ধীরে ধীরে বাড়তে আছে। তাহলে এবারে আমি কি লিখবো, এটা প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে দ্বিতীয় অবস্থা লিখতে পারি, দ্বিতীয় অবস্থা। তাহলে দ্বিতীয় অবস্থায় এই অবস্থা, দ্বিতীয় অবস্থাটা তুমি একটা লক্ষ্য করো, যে আমি ভালো করে একটু দেখাই, যে এই অবস্থাটা, এই অবস্থা। তাহলে এই অবস্থায় তুমি কি লক্ষ্য করতে পারছো, যে গ্যাসটার উপর একটা চাপ প্রয়োগ আছে, সেই চাপটা কত না, সেই চাপটা হচ্ছে p1। এই অবস্থায় গ্যাসটার একটা আয়তন রয়েছে, সে আগের আয়তন কি রয়েছে না নেই, তাহলে এই আয়তনটা কত আমি ধরে নিলাম v1, এই আয়তনটা আমি কত ধরলাম না v1। তাহলে দ্বিতীয় অবস্থায় চাপ হচ্ছে p1, আয়তন হচ্ছে v1। তাহলে এই অবস্থায় বলের সূত্র যদি আমি প্রয়োগ করি, তাহলে আমি কি পাবো না pv ইকুয়ালস p1 v1 ইকুয়ালস টু k। এই অবস্থায় যদি আমি বলের সূত্র প্রয়োগ করি, তাহলে আমি কি পাবো p1 v1 ইকুয়ালস টু k। আচ্ছা, আরেকটা অবস্থা দেখো, যে এই অবস্থা তুমি লক্ষ্য করো, যে এই অবস্থায় সাপোজ ধরো এইরকম একটা অবস্থা, তাহলে এই ক্ষেত্রে এটাকে আমি তৃতীয় অবস্থা নেব, তাহলে এটা হচ্ছে আমার তৃতীয় অবস্থা। তাহলে এই তৃতীয় অবস্থায় গ্যাসের চাপ তো একটা রয়েছে, যাই হোক একটা রয়েছে, প্রাথমিক অবস্থার চাপ p1 নাও, দ্বিতীয় অবস্থার চাপ p1 ও নয়, এখন একটা চাপ আলাদা কিছু, সেটা আমি ধরে নিলাম p2, তাহলে এই অবস্থায় একটা আয়তন রয়েছে, সেটা কত হচ্ছে না v2, সেটা কত না v2। তাহলে বল সূত্র pv ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই সমীকরণটা যদি আমি প্রয়োগ করি, তাহলে p2 v2 ইকুয়ালস টু k লিখতে পারি। তাহলে এই তিনটা সমীকরণকে আমি 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর নাম দিলাম। তাহলে প্রত্যেকটা ডান পক্ষ যদি সমান হয়, তাহলে কি বলা যেতে পারে যে pv ইকুয়ালস টু p1 v1 ইকুয়ালস টু p2 v2। ঠিক? কেন না, দেখো প্রত্যেকের ডান পক্ষ সমান, তাহলে প্রত্যেকের বাম পক্ষ অটোমেটিক্যালি কি হবে সমান হয়ে যাবে। তাহলে pv ইকুয়ালস টু p1 v1 ইকুয়ালস টু p2 v2। তাহলে এই সমীকরণটাকে আমরা কি বলবো, বা 3 নম্বর পর্যন্ত না গিয়েও যদি আমি 2 নম্বর পর্যন্ত আসতাম, তাহলে আমি কি লিখতাম যে pv ইকুয়ালস টু p1 v1। তাহলে এটাকেই আমরা বলতাম বয়েলের গাণিতিক সমীকরণ। আমি দেখতে পাচ্ছি যে এই যে pv ইকুয়ালস টু p1 v1, এটাকে আমরা কি বলবো বয়েল সূত্রের গাণিতিক ব্যাখ্যা, এটা আমরা বলবো বয়েল সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তো এই যে আমি কি বলতে পারি, একে সীমাবদ্ধতা। তো সীমাবদ্ধতা বলতে কি বোঝায়, যে কোন কোন মলিকিউলস গুলোর ক্ষেত্রে আমরা একে প্রয়োগ করতে পারবো, অন্যান্য মলিকিউলস গুলোর ক্ষেত্রে আমি কিন্তু প্রয়োগ করতে পারবো না সাধারণ উষ্ণতায়। তো সাধারণ উষ্ণতায় আমরা প্রয়োগ করতে পারবো কোন কোন গ্যাসের ক্ষেত্রে, 1 হাইড্রোজেন, 2 নাইট্রোজেন। এই সকল গ্যাসগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বয়েলের সূত্রকে প্রয়োগ করতে পারবো। তো সাধারণ উষ্ণতায় কোন কোন গ্যাসগুলোর উপরে আমরা প্রয়োগ করতে পারবো না, CO2, অ্যামোনিয়া, এই সকল গ্যাসগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। CO2, অ্যামোনিয়া, এদের
উপর প্রয়োগ হয় না। কিন্তু বলের সূত্র বেসিক্যালি তো সবার উপরেই তো প্রয়োগ করা যায়। বলের সূত্র যেহেতু সব গ্যাসের ক্ষেত্রে সেম আচরণ হয়ে থাকে, চাপ বাড়ালে তার আয়তন ধীরে ধীরে কমতে থাকে এবং চাপ কমালে তার আয়তন ধীরে ধীরে বাড়তে থাকে। প্রত্যেক গ্যাসের ক্ষেত্রে এই আচরণটা লক্ষ্য করা যায়। কিন্তু সাধারণ উষ্ণতায় এরা কিন্তু এই চাপ বাড়ালে যে আয়তন কমে, চাপ কমালে যে আয়তন বাড়ে, তাহলে এই ধর্মটা পরিলক্ষিত করে না। সাধারণ উষ্ণতা বলতে আমরা বুঝি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই উষ্ণতার মধ্যে আমরা এটাকে বুঝে থাকি। তো এই উষ্ণতার রেসপেক্টে কেবলমাত্র যদি আমরা কোনো গ্যাসের উপরে যদি বয়েল সূত্র যদি পরীক্ষা করতে চাই, তাহলে আমি হাইড্রোজেন আর নাইট্রোজেনের উপরে প্রয়োগ করব। তো সাধারণ তাহলে অন্য যে কোনো উষ্ণ গ্যাস যদি বয়েল সূত্র যদি প্রয়োগ যদি না করা হয়ে থাকে, তাহলে আমরা এদের উপরে কি আমরা বয়েল সূত্র কি আমরা প্রয়োগ করতে পারবো না? না, হ্যাঁ, তাহলে এদের উপরে আমি বয়েল সূত্র প্রয়োগ করতে পারি, কিন্তু একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। কি শর্ত? না, উষ্ণতা উচ্চ হতে হবে। উষ্ণতা কি হতে হবে? উচ্চ উষ্ণতা হতে হবে এবং নিম্ন চাপ হতে হবে। তাহলে এই শর্ত সাপেক্ষে এদের উপরে আমি কি করতে পারবো? বয়েলের সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে এটাই ছিল তার সীমাবদ্ধতা। তো এরপর আমরা দেখব লেখচিত্র। তো প্রথম লেখচিত্র হচ্ছে কি? পি বনাম ভি লেখচিত্র। দেখো, তাহলে এই ছবিটাতে আমরা লক্ষ্য করতে পারছি যে চাপ এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে, আয়তন ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে, চাপ ধীরে ধীরে কমতে আছে, আয়তন ধীরে ধীরে বাড়তে আছে। লেখচিত্র দেখো ধীরে ধীরে উপর দিকে যেতে আছে। লেখচিত্র দেখো ধীরে ধীরে উপর দিকে যেতে আছে। তার মানে কি? চাপ কমলে আয়তন বাড়ে, চাপ কমলে আয়তন বাড়ে। তাহলে এই লেখচিত্রটা যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাকে কিসের প্রয়োজন? মিনিমাম 3টা স্থানাঙ্ক বিন্দু প্রয়োজন। মিনিমাম 3টা স্থানাঙ্ক বিন্দু। তো বরং ছবিটা এরকম ছিল, জাস্ট খালি আমি এখানটায় রেখে রাখলাম। তাহলে এখানটায় ছিল পি, এদিকে ছিল ভি। তাহলে চাপ আমি কমাচ্ছি, আয়তন ধীরে ধীরে বাড়তে আছে। এটাই। আচ্ছা, আলাদা করে স্কেচ করব তখন যখন আমি স্থানাঙ্ক নিয়ে আমি বানাবো। এটা তো আমি দেখিয়ে নিলাম, এবার আমি কিন্তু আসলে তোমাদেরকে তথ্য অনুযায়ী বানাবো। দেখো, তো আমাদের বয়েল সূত্র কি বলেছে যে PV = K। এটা তো কি একটা কনস্ট্যান্ট। K যদি একটা কনস্ট্যান্ট হয়, তাহলে x অক্ষ বরাবর আমি কি নিয়েছি? না, x অক্ষ বরাবর আমি p নিয়েছি, y অক্ষ বরাবর আমি v নিয়েছি। তাহলে এই k যদি একটা কনস্ট্যান্ট হয়, তাহলে এর একটা নির্দিষ্ট মান আছে। k যেহেতু একটা ধ্রুবক সংখ্যা, তাহলে ধ্রুবক সংখ্যা যদি হয়ে থাকে, তাহলে একটা নির্দিষ্ট মান আছে। তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই ধ্রুবক সংখ্যার মানটা কত ধরলাম? 7। বোঝানোর সুবিধার্থে ধ্রুবক সংখ্যার মানটা k এর মানটা কত ধরেছি? 7। তো এবারে প্রেসারটাকে আমি কি করলাম? 10 একক করলাম। এদিকে হচ্ছে প্রেসারের, এদিকে হচ্ছে ভলিউমের। তাহলে প্রেসারটাকে আমি কি করলাম? 10 একক করলাম। তাহলে ভলিউম কত হবে? আয়তন কত হবে? তাহলে এই সমীকরণটাকে লক্ষ্য করো যে PV = K। এই সমীকরণটাকে K এর জায়গায় আমি লিখব 7, P এর জায়গায় লিখব আমি কত? 10। ক্লিয়ার? তাহলে V এর মান কত পাচ্ছি? V এর মান 0 কে 0 ক্যান্সেল, তাহলে 6 একক। তাহলে V কত পেলাম? 6 একক। তো ধীরে ধীরে আমি কি করলাম? প্রেসারটা কমাচ্ছি। তো প্রেসারটা কমাচ্ছি, এরপরে আমি কত করলাম? না, 6 করলাম। প্রেসার কত করলাম? 6। তাহলে প্রেসার যদি আমি 6 করি, তাহলে এই সমীকরণটাতে আমি অ্যাপ্লাই করব আবার যে P মান কত? না, 6 * V = K কত ধরেছি? না, 7। তাহলে V কত পেলাম? 10। তাই না? তাহলে 6 কে এটা যদি কাটি, তাহলে কত হচ্ছে? 10। তাহলে V মান কত পাচ্ছি? না, 10 একক। ক্লিয়ার? তো এরপর আমি কি করলাম? প্রেসারকে আমি আরো কমাচ্ছি। প্রেসার ধীরে ধীরে আমি কি করছিলাম? কমাতেছিলাম। তো প্রেসার আমি আরো কমালাম। কত করলাম? না, প্রেসারকে আমি করে দিলাম ধরো 3। তাহলে প্রেসারকে যদি আমি 3 করি, তাহলে P হচ্ছে কত? 3 * V = K হচ্ছে কত? 7। তাহলে V কত পেলাম? না, 20। তাহলে অর্থাৎ লক্ষ্য করো যে প্রেসার ধীরে ধীরে কমাতে আছি, আয়তন ধীরে ধীরে বাড়তে আছে। তাহলে এটা একটা স্থানাঙ্ক 10,6। এটা একটা স্থানাঙ্ক, আগে x অক্ষ তারপরে y অক্ষ। তাহলে x, y হয়ে থাকে, x, y হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে কত? 6,10। এটা হচ্ছে কত? 3,20। তাহলে এবারে লেখচিত্র আমরা বানাই। দেখো, লক্ষ্য করো লেখচিত্র এবারে লক্ষ্য করো। তাহলে এই অক্ষ বরাবর প্রেসার রয়েছে, এই অক্ষ বরাবর আয়তন রয়েছে, y অক্ষ বরাবর। তাহলে যখন প্রেসার 10, তাহলে এদিকে আমি মনে করলাম এখানটা হচ্ছে 10 ঘর, আয়তন ঘর কত? না, 6। তাহলে আয়তনের ঘর হচ্ছে 6। তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কত পেলাম? 10,6। এরপরে দেখো 6,10, তাহলে প্রেসারের ঘর 6, এখানে কোথাও আয়তনের ঘর 10, এখানে কোথাও। তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কত পেলাম? না, 6,10। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এরপরে দেখো
এটা হচ্ছে কত, প্রেসারের ঘর হচ্ছে 3, আয়তনের ঘর হচ্ছে 2, তাহলে এখানে কোথাও প্রেসারের ঘর 3, আয়তনের ঘর 2, তাহলে এখানে কোথাও। তাহলে এবারে দেখো এই বিন্দুতে স্থানাঙ্ক কত পেয়েছি না 3,20, এটা কত পেয়েছি 3,20। তো এই বিন্দুটা যদি প্রত্যেকটাকে যদি আমি যোগ করি তাহলে কেমন পাচ্ছি না এরকম একটা সমপরাবৃত্ত পাচ্ছি, তাই না, এরকম একটা বাঁকানো পাচ্ছি। তাহলে এটাকে যদি ধীরে ধীরে আমি বাড়াতে থাকি তাহলে এরকম পাবো, এরকম পাবো। তাহলে লেখচিত্রটা এক্স্যাক্টলি সেরকম চলে এসেছে। তাহলে পিভি লেখচিত্রটা কেমন প্রকৃতির হয়ে থাকে, সমপরাবৃত্ত। ক্লিয়ার করতে পেরেছি। এরপর আমরা কি দেখতে চলেছি, দেখো পিভি বনাম পিভি বনাম পি এর লেখচিত্র। দেখো এক্ষেত্রে লেখচিত্র আমি কি দেখতে পাচ্ছি যে চাপ ক্রমশ বাড়াতে আছি, পিভি বরাবর পিভি ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর কোনো কিছু বাড়ছেও না আর কমছেও না। একটা সরল রেখা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পি অক্ষের সহিত সমান্তরাল। এই বরাবর আমি পিভি নিয়েছি, এই বরাবর আমি পি নিয়েছি। লেখচিত্র কি নির্দেশ করছে, লেখচিত্র পি অক্ষের সহিত সমান্তরাল। চাপ আমি ক্রমশ বাড়াতেই আছি, চাপ আমি ক্রমশ বাড়াতেই আছি। তাহলে এই লেখচিত্রটাকে আমরা এবারে কি করব, প্রমাণ করব। দেখো বলের সূত্র কি বলেছে, যে বলের সূত্র বলেছে পিভি ইকুয়ালস টু কে, কি হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে ওই কে এর মান আমরা আগে থেকে কত ধরছিলাম, 60 ধরছিলাম না, কে এর মান কত ধরেছি 60, তাই না। আচ্ছা পিভি, তাহলে পিভি আর পি এর লেখচিত্র, তাহলে এটা হচ্ছে পিভি, এটা হচ্ছে পি, তাই না। আচ্ছা পিভি ইকুয়ালস টু আমি কে লিখতে পারি, পিভি ইকুয়ালস টু কে লিখতে পারি। তাহলে নেক্সট লেখচিত্র কি আছে, পিভি জায়গায় আমি কে লিখতে পারি, কে বাই পি লিখতে পারি। তাহলে কে তো একটা নির্দিষ্ট মান, কে যদি নির্দিষ্ট মান হয়ে থাকে তাহলে কে এর যে কোনো মানের জন্য, কে এর যে কোনো মান পি এর যে কোনো মানের জন্য সিদ্ধ হবে। কে যেহেতু 60, সেহেতু কে এর যে কোনো মান, কে এর এই মানগুলো পি এর যে কোনো মানের জন্য সিদ্ধ। তাহলে পি কে যদি আমি 1 একক নিই বা 3 একক নিই বা 20 একক নিই, যাই নিই না কেন, কে এর মান কত হবে, 60 হবে, যেহেতু কে হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে লেখচিত্রে এইরকম একটা লেখচিত্র, এটি হচ্ছে পিভি, এই ওয়াই অক্ষ বরাবর নিলাম, এক্স অক্ষ বরাবর নিলাম আমি পি অক্ষ। তাহলে পি এর 1 একক চাপ 1 একক, তখন পিভি এর মান কত 60, তখন পিভি এর মান কত 60। তাহলে ওয়াই অক্ষ বরাবর 60 ধরে গেলাম। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত পেলাম, এই বিন্দুটার স্থানাঙ্ক কত পেলাম 1,60। এটা হচ্ছে কি, আচ্ছা এক্স অক্ষ বরাবর আমি কি নিয়েছিলাম, সরি এক্স অক্ষ বরাবর আমি পি নিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ভালো করে খেয়াল করলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স ওয়াই যদি হয় তাহলে এই বিন্দুতে স্থানাঙ্ক কত 1,60, এই বিন্দু এটা স্থানাঙ্ক কত হবে না 3,60, উল্টে গেছে, আগে এক্স হতো তাহলে ওয়াই হতো, যেহেতু এটা নিচে চলে এসেছে সেহেতু তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেহেতু লিখে দাও। তো এটা হবে কত 20,60। তাহলে পি অক্ষ বরাবর কত যাব 3 ঘর, পি অক্ষ বরাবর 3 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর কত যাব, পিভি অক্ষ বরাবর 60 ঘর। পি অক্ষ বরাবর আমি 20 একক যাব, পি অক্ষ বরাবর 20 একক যাব, ওয়াই অক্ষ বরাবর 60 ঘর যাব। তার মানে প্রত্যেকটা বিন্দু আমি কি দেখতে পাচ্ছি, একটা সরলরেখায় অবস্থান করছে, প্রত্যেকটা বিন্দু কি দেখতে পাচ্ছি, একটা সরলরেখা অবস্থান করছে। তাহলে একটা সরলরেখা যদি অবস্থান করে তাহলে আমরা কি বলবো, যে পিভিপি বনাম লেখচিত্রটায়, লেখচিত্র চাপ অক্ষের সহিত কি হবে, সমান্তরাল, চাপ অক্ষের সহিত কি হবে, সমান্তরাল। তাহলে আমরা এটা লিখবো যে চাপ অক্ষের সহিত সমান্তরাল, চাপ অক্ষের সহিত সমান্তরাল। তাহলে এটা গেল পিভি বনাম পি এর লেখচিত্র। নেক্সট লেখচিত্র কি রয়েছে, 4টে লেখচিত্র রয়েছে, দিয়ে আজকে আমরা বলের সূত্র কমপ্লিট করব। ভি বাড়তে আছে, 1/p ও বাড়তে আছে, ভালো করে খেয়াল করবে, ভি বাড়তে আছে, 1/p ও বাড়তে আছে, আর সরলরেখা কি হচ্ছে, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এই লেখচিত্রটাকে আমরা কিন্তু দেখব। দেখো এইদিকে এক্স অক্ষ বরাবর 1/p, ওয়াই অক্ষ বরাবর ভি, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা কি করে হচ্ছে, তো তথ্য অনুযায়ী বলের সূত্র কি বলেছে, তো পিভি ইকুয়ালস টু কে, সমীকরণটাকে তো খেয়াল রাখতে হবে, পিভি ইকুয়ালস টু হচ্ছে কে। তাহলে কে এর আমি একটা মান ধরেছিলাম কত 60, এটা ধরি আমি বোঝানোর সুবিধার্থে, লেখচিত্রটাকে বোঝানোর সুবিধার্থে আমি কে এর মানটা 60 ধরেছি। এটা একটা বোল্টজম্যান কনস্ট্যান্ট, তো বোল্টজম্যান কনস্ট্যান্টের একটা আলাদা মান রয়েছে, সেহেতু আমি বোঝানোর সুবিধার্থে 60 ধরেছি। তাহলে পিভি ইকুয়ালস হচ্ছে কে। তাহলে আমাকে কার সাথে কার লেখচিত্র বানাতে হবে, না এক্স অক্ষ বরাবর রয়েছে 1/p আর ওয়াই অক্ষ বরাবর রয়েছে ভি। তাহলে মিনিমাম আমাকে 3টে স্থানাঙ্ক নিতে হবে,
তাহলে পিভি ইকুয়ালস টু হচ্ছে কে, পিভি ইকুয়ালস হচ্ছে কে। আচ্ছা কে এর মান কত? 7। কে এর মান কত? না 7। আচ্ছা 1/p এর মান আমি এমন একটা কিছু নিলাম, 1/p এর মান কত? না 1/p এর মান আমি নিলাম ধরো 2 একক। তাহলে 1/p এটা তো এটা কি রয়েছে? এটা শুধু p রয়েছে, তাই না? এটা শুধু p রয়েছে, তাহলে 1/p করতে হবে। তাহলে v ইকুয়ালস টু 60 ইনটু 1/p করতে পারি। তাহলে 1/p এর মান কত? না 2। তাহলে 1/p এর মান হচ্ছে কত? 2। তাহলে 2 বসালে কত হচ্ছে? 1/p এর জায়গায় 2 বসালে দেখো 60 গুণিতক 2 তার মানে 120। তাহলে v এর মান কত হচ্ছে? 120 একক, তাই না? তাহলে 1/p এর মান যখন 2, তাহলে v এর মান তখন 120। ক্লিয়ার? আচ্ছা নেক্সট আমরা 1/p এর মান কত করব? না 3। 1/p এর মান কত করলাম? 3। তাহলে 1/p এর এখানে লক্ষ্য করো 1/p এর মান যদি আমি 3 করি তাহলে v এর মান কত হচ্ছে? 180। জাস্ট এখানে চেঞ্জ করে দিলাম, তাহলে 180 একক হয়ে যাচ্ছে। আচ্ছা যদি 1/p এর মান আমি 0 করতাম, তাহলে 1/p এর মান যদি আমি 0 করি, তাহলে 1/p এর মান যদি আমি 0 করতাম, তাহলে এটা যদি 0 করি তাহলে v এর মান কত চলে আসছে? 1/p এর মান 0 করলে v এর মান কত চলে আসছে? 0। ক্লিয়ার? আচ্ছা তিনটে স্থানাঙ্ক এই জন্যই নিয়েছি, লক্ষ্য করো তো এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে 2, 120। তাহলে এদিকে হচ্ছে 1/p ঘর, এদিকে হচ্ছে v। তাহলে ক্রমশ ধীরে ধীরে আমি চাপ বাড়িয়েছিলাম, এটা আমি দেখিয়েছি আলাদা কারণে, যেহেতু মূল বিন্দুগামী হচ্ছে কিনা সেটা দেখিয়েছি। দেখো 1/p তাহলে যখন 2 ঘর, 1/p যখন 2 ঘর, তখন আয়তনের ঘর কত? 120। আয়তনের ঘর কত? আমি ধরলাম এটা হচ্ছে 120 ঘর আর এটা হচ্ছে 2 ঘর। 1/p যখন 3 ঘর, 1/p যখন 3 ঘর, তাহলে আয়তনের ঘর কত? 180। ক্লিয়ার? আর 1/p যখন 0 ঘর, তখন আয়তনের অক্ষ কত? 0। তার মানে মূল বিন্দুই বোঝাচ্ছে। অর্থাৎ তিনটা স্থানাঙ্ককে যদি আমি যোগ করে দিই তাহলে আমি কি দেখতে পাচ্ছি? মূল বিন্দুগামী সরলরেখা, যেটা এই চিত্রটাই দেখিয়েছিল। ক্লিয়ার করতে পেরেছি? এটাতে কি লক্ষ্য করতে পারছি? নেক্সট তোমরা লক্ষ্য করতে পারছো তো এরপরে আমরা লেখচিত্র কি লক্ষ্য করব? p বনাম 1/v। কি দেখতে পাচ্ছি? যে 1/v ক্রমশ বাড়তে আছে, চাপও বাড়তে আছে, এবং মানে লেখচিত্রটা কি নির্দেশ করছে? না মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমরা আগেরটা দেখালাম 1/p বনাম v, এবারে আমরা দেখাচ্ছি 1/v বনাম p, যাতে গুলিয়ে না যায়। এটা ছিল 3 নম্বর। এবারে দেখাতে চাইছি 1/v বনাম p, যাতে গুলিয়ে যাতে না যায়, যাতে একই লেখচিত্র বলে মনে না হয়, সেহেতু এটা তো আমি দেখিয়ে নিলাম। এবারে এটা দেখাবো। তাহলে x অক্ষ বরাবর কি ছিল? 1/v, y অক্ষ বরাবর ছিল p। তো মূল বিন্দুগামী সরলরেখা এখনো রয়েছে। ক্লিয়ার? তো আমি 1/v ও বাড়াতে যাচ্ছিলাম, p ও বাড়তে ছিল। তো x অক্ষ বরাবর নিতে হবে আমাকে 1/v, y অক্ষ বরাবর আমাকে নিতে হবে p। তাহলে তিনটে স্থানাঙ্ক আমি বানাবো। তাহলে pv ইকুয়ালস টু k, k এর মান কত ছিল? না k ইকুয়ালস টু সেই নির্দিষ্ট সংখ্যা আমি একটা ধরেছি, এটা আমি ধরেছি যে 60। ভালো করে খেয়াল রাখবে, বোঝানোর সুবিধার্থে, স্থানাঙ্ক নির্ণয় করার সুবিধার্থে আমি 60 করেছি। আচ্ছা তো 1/v, তাহলে pv ইকুয়ালস টু k, তাহলে pv ইকুয়ালস টু k এই সমীকরণটায় pv ইকুয়ালস টু 60 লিখতেই পারি, তাহলে p ইকুয়ালস টু k লিখলাম 60 ইনটু 1/v। তাহলে 1/v এমন একটা নির্দিষ্ট মান নিলাম, প্রথমে আমি শূন্য নিলাম, ধীরে ধীরে আমি চাপ বাড়তে থাকবো, বা 1/v এর মান বাড়াতে থাকবো। প্রথমে আমি শূন্য নেব, তারপরে আমি 2 নেব, তারপরে আমি 3 নেব। তো ধীরে ধীরে আমি 1/v এর মান বাড়াতে আছি, চাপও বাড়তে আছে কিনা দেখবো। তাই তো ছবি দেখাচ্ছিল। দেখো লাস্টে আবার দেখো, আমি আগে সমাধানটা করে দিই, দিলে আবার লাস্টে আবার পুনরায় ছবি দেখো। তাহলে 1/v এর মান যখন 0, এই মানটা যখন 0, তখন p এর মান কত? 0। তাহলে বসিয়ে দিলাম। তাহলে স্থানাঙ্ক কি পেয়ে গেলাম? 0,2। তাহলে একটা স্থানাঙ্ক পেয়ে গেছি। এটা হচ্ছে কি মূল বিন্দু, তাহলে এদিকে হচ্ছে 1/v আর এদিকে হচ্ছে p, তাহলে এটা হচ্ছে কত? 0,0। একটা স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম। নেক্সট এবার আমি v এর মান 1/v এর মান কত বসাবো? 2। 1/v এর মান কত বসালাম? 2। তাহলে 2 বসালে কত আসছে? p এর মান 120। তাহলে এক্স্যাক্টলি তাই দেখতে পাচ্ছি যে 1/v এর মান বাড়িয়েছি, 2 ঘর করেছি, p এর মান 120 হয়েছে। 0 থেকে 120 বেড়েছে, 120 হয়েছে। তার মানে এটা স্থানাঙ্ক হচ্ছে 2,120। তাহলে এটা হচ্ছে 2 ঘর, এটা হচ্ছে 120। তাহলে এটা স্থানাঙ্ক কত পেলাম? 2,120। ক্লিয়ার? তো নেক্সট আমি যদি 1/v এর মান 3 ঘর করি, 3 একক করি, 1/v এর মান 3 একক করলো, তো চাপ কত পেয়েছি? না 180। অর্থাৎ চাপ p হচ্ছে 180। তার মানে স্থানাঙ্ক কত দাঁড়িয়েছে? p
3,180। দেখো 1/v এর মান বাড়িয়েছি, চাপও বাড়তে আছে, সেম টু সেম চলছে। 1/v এর মান বাড়িয়েছি, চাপও বাড়তে আছে। তাহলে 1/v এর মান 3 ঘর করেছি, 3 একক করেছি, চাপ অক্ষ হচ্ছে 180। তাহলে এখানে কোথাও স্থানাঙ্ক, তাহলে তিনটা স্থানাঙ্ক যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো না মূল বিন্দুগামী সরলরেখা পাবো। তাহলে আমরা কি পাবো মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে একবার লাস্টে একবার ছবিটা একবার দেখে নেওয়া যাক। দেখো 1/v এর মান আমি ক্রমশ বাড়াতে আছি, চাপও ক্রমশ বাড়তে আছে, আর মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার করতে পেরেছি? এতটুকু ক্লিয়ার হয়েছে? তো বলের সূত্রের চারটে লেখচিত্র তো আমরা ক্লিয়ার করলাম। তো বলের সূত্রের চারটা লেখচিত্র কমপ্লিট করার পর এবারে আমরা দেখব কি যে এই বলের সূত্রের চাপ আর ঘনত্বের মধ্যে কি সম্পর্ক হয়ে থাকে। তাহলে বলের সূত্র কি বলছিল যে বলের সূত্র যদি চাপ p1 হতো, আয়তন যদি v1 হতো, তাহলে k হতো ইকুয়ালস টু k হতো। চাপ যদি আমি p2 করতাম, আয়তন যদি v2 করতাম, তাহলেও কত হতো k হতো। অর্থাৎ বলের সূত্রে গাণিতিক ফর্মুলা p1 v1 ইকুয়ালস টু p2 v2। তাহলে আমি কোনটা তুলে নিলাম? বলের সূত্রের গাণিতিক ব্যাখ্যাটাকে তুলে নিলাম। গ্যাস কিন্তু একই থাকবে, লক্ষ্য করবে সিলিন্ডার থেকে কোনো গ্যাস নির্গত হবে না, ভর স্থির থাকবে, ভর স্থির থাকবে m স্থির। তাহলে প্রথমেও যে পরিমাণ গ্যাস ছিল পরেও সেই একই পরিমাণ গ্যাস থাকবে। তাহলে প্রাথমিক ক্ষেত্র যদি আমি লক্ষ্য করতাম যে প্রথম ক্ষেত্র, এটা হচ্ছে প্রথম ক্ষেত্র, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। তাহলে প্রথম ক্ষেত্রে যদি লক্ষ্য করতাম তার ভর স্থির, দ্বিতীয় ক্ষেত্রে কি ছিল? ভর স্থির ছিল। তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন কত ছিল? v1, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কত পেয়েছিলাম? v2, চাপ p2 করেছিলাম। প্রথম ক্ষেত্রে ঘনত্ব আমি ধরে নিলাম d1, দ্বিতীয় ক্ষেত্রে ঘনত্ব কত? d2 হয়েছে। কেন না ঘনত্ব দুটো বিষয়ের উপর নির্ভর করে, ঘনত্ব সমান কি হয়ে থাকে? ভর বাই আয়তন, ভর বাই আয়তন হয়ে থাকে। তাহলে ভর যদিও m রয়েছে, আয়তন তো আলাদা হয়ে গেছে। তাহলে প্রথম ক্ষেত্রে v1 যদি হয়, দ্বিতীয় ক্ষেত্রে যদি v2 হয়, তাহলে ঘনত্ব তো ভর আর আয়তন দুটো বিষয়ের উপর নির্ভর করে, তাহলে ঘনত্ব তো দ্বিতীয় ক্ষেত্রে ডেফিনেটলি আলাদা হবে। তাহলে এই ক্ষেত্রে d2 আমি কি লিখবো? m বাই v2। তাহলে ঘনত্ব তো ডেফিনেটলি আলাদা হবে যেহেতু আয়তন পরিবর্তিত হয়েছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে v1 ইকুয়ালস টু কত হবে? v1 ইকুয়ালস টু m বাই d1। দেখো এর পাশে d1, v1 টাকে এর পাশে গুণ করে দাও, d1 v1 ইকুয়ালস টু m, তাহলে d1 টাকে এর পাশে নিয়ে নিলাম, তো v1 ইকুয়ালস টু m বাই d2, d1। আর এখানটা আমরা কি লিখব? v2 ইকুয়ালস টু m বাই d2। ক্লিয়ার? তাহলে এই যে গাণিতিক সমীকরণটা ছিল, এই গাণিতিক সমীকরণটাকেই তুলে নাও, এখানটাই করতে পারো বা সাইডে করতে পারো, যেটা খুশি। তাহলে আমরা কি লিখবো? না বলের সূত্রের গাণিতিক সমীকরণ থেকে। তাহলে এবার লিখে আমরা কি করব যে p1 ইনটু v1 এর জায়গায় আমি m বাই d1 লিখতে পারি, m বাই d1 লিখতে পারি, আর v2 এর জায়গায় m বাই d2 লিখতে পারি, তাহলে p2 ইনটু m বাই d2 লিখব। কেন আমি চাপটাকে রিমুভ করিনি, আয়তনটাকে রিমুভ করলাম? কেন? সম্পর্ক আমাকে তৈরি করতে বলেছে চাপ আর ঘনত্বের মধ্যে। তাহলে চাপ থাকতে হবে, ঘনত্বকে নিয়ে আসতে হবে, আয়তনটাকে রিমুভ করে দিতে হবে, ভাঙিয়ে দিতে হবে। তার বোথ সাইডে m গুণের আকারে আছে, যেটা গেল লবেও আছে। তাহলে p1 বাই d1 ইকুয়ালস টু p2 বাই d2। তাহলে আমার যদি তিনটা অবস্থা হতো, তিনটা যদি অবস্থা হতো, তাহলে আমি কি লিখতে পারতাম? p3 বাই d3 লিখতে পারতাম, তাই না? তো এরকম করে চলতেই থাকতো। তাহলে এটাই কষ্ট আমি লিখতে পারতাম ধ্রুবক, এটাই কষ্ট আমি লিখতে পারতাম ধ্রুবক। তাহলে p বাই d ইকুয়ালস টু লিখতে পারি ধ্রুবক। তাহলে p ইকুয়ালস টু ধ্রুবক ইনটু v লিখতে পারি। তাহলে ধ্রুবককে যদি আমি তুলে দিই তাহলে সমান চিহ্নটা কি হয়ে যায়? সমানুপাতিক হয়ে যায়। তাহলে p প্রপোর্শনাল টু d, p প্রপোর্শনাল টু কি দাঁড়িয়ে গেল? d। তাহলে বলের সূত্র থেকে চাপ আর ঘনত্বের মধ্যে সম্পর্ক কি দাঁড়িয়ে গেল? না চাপের সহিত ঘনত্ব সমানুপাতিক। ক্লিয়ার হচ্ছে? তো আজকের মতো এতটুকুই থাকলো।